নমস্কার, আমি অনিরুদ্ধ ফ্রম ফিয়ার ফেদার। আজ আপনারা শুনবেন চিঞ্জিত বিশ্বাস ও সুকান্ত দাসের কলমে বোসবাড়ির আড্ডা সিরিজের চতুর্থ পর্ব চোরাচুর্নির কবলে। আজ বোসবাড়ির আড্ডায় থাকছে বিশেষ চমক। আগের গল্পে আপনারা শুনেছিলেন দারোগার গল্প শুনে পূর্ণিমার রাতে পটাই মাস্টার পড়ে চোরাচুর্নির খপ্পরে। আর এইবার পটাই মাস্টার আর গোটা তালচামেরি গ্রামকে চোরাচুর্নির প্রকোপ থেকে বাঁচাতে আসছে স্বয়ং নিবারণ ওঝা। হরেক রকম গল্প 2.0-তে চলে এসেছে নিবারণ ওঝার নতুন গল্প নিবারণ ওঝা ও ঝেঁটি পেতনির কবলে। এই গল্পের শেষে আপনারা নিশ্চয়ই চোরাচুর্নির উৎসের কথা শুনেছেন। কি শোনেননি? তাহলে এই গল্পটা শুনে ঝটপট চলে যান সেই গল্পটিতে নিচের পিন কমেন্ট থেকে। না হলে কিন্তু চোরাচুর্নির উৎপত্তি কিভাবে হলো আর সে কিভাবে এতটা শক্তিশালী হলো সেটাই বুঝতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন তো আজকের গল্পটা কতটা জমজমাট হতে চলেছে। নিবারণ ওঝা কি পারবে চোরাচুর্নিকে আটকাতে? জানতে হলে শুনতে হবে আজকের গল্প বোসবাড়ির আড্ডা সিরিজের চতুর্থ পর্ব চোরাচুর্নির কবলে। তালচামেরি গ্রামে বৃষ্টি থেমে গিয়েছিল। এই অঝোর বর্ষণ যে থামতে পারে তা ভাবতেই পারেনি পটাই মাস্টার। পুলিশ স্টেশন থেকে ছাতা হাতেই বের হয়েছিল সে। তাই কিছুটা রাস্তা এসে ঠিক বাঁশ বাগানের সামনে দাঁড়িয়ে একবার ছাতার বাইরে হাতটা বের করে দেখল বৃষ্টি আর পড়ছে না। চারিদিকটা ভীষণ থমথমে, কি যেন একটা নেই নেই বলে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক, ঝিঝি বা ব্যাং কিছুই ডাকছে না। ভীষণ অদ্ভুত ব্যাপার। ছাতাটা বন্ধ করে ঝোলায় ঢুকিয়ে রাখলো পটাই মাস্টার। তারপর রাস্তার সামনের দিকে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল। সামনে দুধারে বাঁশঝাড়ের ঠিক মাঝখান থেকে যে মেঠো পথটা চলে গেছে, একটা দূরে সেখানে এক বিরাট লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ওটা কি? ছায়ামূর্তির আকৃতি মানবিক হলেও তার উচ্চতা মোটেই স্বাভাবিক মানুষের মতো নয়। এত লম্বা কোনো মানুষ হয় নাকি? গ্রামের পথের মাঝখানের লম্বা কালো ছায়াটা যে কি সেটা পটাই মাস্টার বুঝতে পারল না। ঠিক তখনই তার যেন মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা ওই কালো লম্বা ছায়াটা যেন দুটো হাত উপরের দিকে তুলে কিছু একটা দেখাচ্ছে। তার হাত অনুসরণ করে উপর দিকে দেখতেই পটাই মাস্টার দেখতে পেল আকাশে ঠিক গোল থালার মতো উজ্জ্বল পূর্ণিমার চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় চারিদিক জ্যোৎস্নাময় হয়ে উঠেছে। হঠাৎ দারোগা বাবুর শেষের কথাগুলো যেন তার কানে বেজে উঠল। চোরাচুর্নির গল্প যদি কেউ শোনে তাহলে তার পিছনে কিন্তু ওই চোরাচুর্নি এসে লাগে। প্রতি পূর্ণিমায় সে নতুন শিকার ধরে। কথাটা মনে হতেই পটাই মাস্টারের বুকটা কেমন যেন কেঁপে উঠল। তাহলে কি ওই ছায়ামূর্তি? কিন্তু দারোগা যে বললেন ওসব গল্প কথা, ওসব বিশ্বাস করার কোনো দরকার নেই। তারপরেই পটাই মাস্টারের মনে পড়ল কিন্তু দারোগা বাবুর হাতে এখনো সেই তাবিজটা রয়ে গেছে। আকাশের দিকে চেয়ে এইসবই ভাবছিল সে, ঠিক তখনই একটা চাপা ঘ্যাস ঘ্যাসে হাসি যেন নিজের একদম কাছে শুনতে পেল পটাই মাস্টার। আকাশ থেকে নিচের দিকে চোখ নামাতেই তার মুখ থেকে একটা ভয়াবহ চিৎকার বেরিয়ে এলো। কে তুই? ছায়ামূর্তিটাকে এবার যেন চাঁদের আলোয় আরো ভালোভাবে দেখতে পেরেছে সে। চারপাশে কালো ধোঁয়া এসে যেন মাঝখানে জমা হয়েছে। ছায়ামূর্তিটা একটা কালো অন্ধকার ধোঁয়ার মতো যেন জীবন্ত, মাঝে মাঝে নড়ছে। আর সেই জীবন্ত এক ধোঁয়ার মাঝখান থেকে বেরিয়ে এসেছে দুটো হাত। উপর দিকে তাকিয়ে দেখতে পেল দুটো লাল জলজলে চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে। তার সঙ্গে একটা চাপা ঘ্যাস ঘ্যাসে হাসির শব্দ শুনতে পেল পটাই মাস্টার। আতঙ্কে সে দুপা পিছিয়ে গেল। একটা প্রবল হাসিতে সেই কালো বিভৎস ধোঁয়ার মতো ছায়ামূর্তি যেন কেঁপে উঠল। পটাই মাস্টার প্রচন্ড ভয় পেল। চারপাশের বাতাসে যেন একটা ঝড় উঠতে শুরু করেছে। পটাই মাস্টার কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই তার মনে হলো দূর থেকে যেন একটা গলা তাকে ডেকে উঠল। সেই গলাটা একদম অনন্তর মতো। কিন্তু সেটাই বা কি করে হয়? অনন্ত তো মারা গেছে আজ রাতে। তাহলে কি নরক থেকে উঠে আসা অশরীরীর দল পটাই মাস্টারকে ঘিরে ধরেছে? কিন্তু একবার যদি বসেদের বাড়ি পর্যন্ত পৌঁছানো যেত তাহলে তো কাউকে পাওয়া যেত। কিন্তু এই ফাঁকা গ্রামের রাস্তায় বেশ রাত হয়ে এসেছে।
এখন তাকে সাহায্য করবে কে? সেই ধোঁয়ার মতো কালো অন্ধকার ছায়া যেন তার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। অনন্তর ডাক পটাই মাস্টার আবার শুনতে পেল। চারপাশে যেন একটা ধুলোর ঝড় উঠেছে, ভালোভাবে কোনো কিছু দেখা যায় না। তার মধ্যে চোখের দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে আসতে লাগলো পটাই মাস্টারের। তার গোটা শরীরে দেখা দিল ঘাম। প্রচন্ড ভয় কাঁপতে কাঁপতে পটাই মাস্টার মাটির উপর যেন হাঁটু ভেঙে অবসন্নর মতো পড়ে যাবে। ঠিক তখনই তার মনে হলো তার পেছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে, কিন্তু তখন তার আর সেটা দেখার মতো ক্ষমতা নেই। দুটো চোখ বুজে আসছে, মাথার ভেতরটা ঘুরতে শুরু করেছে। নিজের একদম সামনে সে কালো ভয়ঙ্কর ধোঁয়া চোরাচূর্ণীকে শেষবারের মতো দেখতে পেল। পটাই মাস্টার তারপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পরদিন সকালে যখন পটাই মাস্টারের ঘুম ভাঙল, তখন ধরপড় করে সে উঠতে গেল, কিন্তু তাকে ওভাবে উঠতে দেখে রামানন্দের বউ বলে উঠল, আরে পটাই মাস্টার, করো কি? এখন ওঠার দরকার নেই গো, তুমি শুয়ে থাকো। কিন্তু কিন্তু আমি এখানে এলাম কি করে? আর আর ওই যে ওই কালো ছায়াটা। অসংলগ্নভাবে পটাই মাস্টার বিছানার ওপর উঠে বসে চারিদিকে তাকাতে থাকে। তার দুই চোখে এখনো ভয় লেগে রয়েছে। খোলা জানলা দিয়ে সূর্যের আলো এসে ঢুকেছে ঘরের ভেতর। পটাই মাস্টার দেখতে পায় ঘরের মধ্যে রামানন্দ বোস, কানাই পুরোহিত, সিধু জ্যাঠা আর সকলেই রয়েছে। কিন্তু তবুও যেন মনে হয় ঘরের কোনো একটা কোণ থেকে এক্ষুনি বেরিয়ে আসবে সেই কালো ধোঁয়ার মতো অন্ধকার। তোমরা জানো না কাল রাতে আমার সাথে কি হয়েছে? কাল রাতে ওই থানা থেকে ফেরার সময় কানাই পুরোহিত সামনে এগিয়ে আসলো, তারপর বলল, পটাই, এখন কোনো কিছুই বলার দরকার নেই। তুমি একটু চুপ করে বিশ্রাম নাও। তোমার নাড়ি ভালো নয়, নাড়ির গতি খুব কম। তোমার একটু বিশ্রাম প্রয়োজন। কাল রাতে কিছু একটা দেখে তুমি বোধহয় ভয় পেয়ে ওই পথের মাঝে জ্ঞান হারিয়েছিলে। আজ অনেক সকালের দিকে আমাদের গ্রামেরই একজন তোমায় দেখতে পেয়েছে। সে এসে আমাদের খবর দেয়। তারপর তো বোস কর্তাই প্রথমে আমার কাছে গিয়েছিল। আরে ননি গোয়ালা তোমায় দেখতে পেয়েছিল, তোমার জ্ঞান ফেরাবার চেষ্টা করেছে, কিন্তু তোমার জ্ঞান ফেরে না। তারপর ওরাই তোমায় তুলে নিয়ে আমার কাছে আসে। আমি তারপর সবাইকে খবর দিই। এমন সময় বাইরের দিকে হাঁক ডাক শুনে রামানন্দ বোস বাইরে গিয়ে দেখেন দারোগাবাবু এসেছে। দারোগাবাবু কি করে যেন খবরটা জানতে পেরেছেন। ঢুকতেই তিনি বললেন, কি অবস্থা দেখুন। কাল রাতেই ভদ্রলোককে নিয়ে গেলাম আমার থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য, আর তারপরই নাকি ফেরার সময় পথে অজ্ঞান হয়ে কি যাতা ব্যাপার বলুন তো। দারোগাবাবু ঘরে এসে ঢুকলেন। তাকে দেখেই পটাই মাস্টারের আবার কাল রাতের কথা মনে পড়ে গেল। কি হয়েছিল বলুন তো? অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? কাল রাতে ওই চোরাচুর্ণীকে আমি দেখেছি। একটা কালো অন্ধকার ধোঁয়ার মতো, তার হাত পা সমস্তটাই আছে। দুটো লাল রঙের উজ্জ্বল চোখও আছে, কিন্তু গোটা শরীরটা কেমন যেন কালো অন্ধকারের মতো। দারোগাবাবু বেশ হাসি মুখেই বিছানার একপাশে মোড়ার উপর বসেছিলেন। এবার কিন্তু পটাই মাস্টারের কথায় তিনি তড়াং করে উঠে দাঁড়ালেন। তারপর চোখ ছোট ছোট করে বললেন, কাল রাতে ছিল পূর্ণিমা রাতে চোরাচুরনি তারা নতুন শিকার খুঁজে নেয়। কাল রাতেই আপনাকে আমি ওই গল্পটা বলেছি। তাহলে কি কাল রাতে? দারোগাবাবু ঘরের ভেতরের দুপা পিছনের দিকে সরে যায়। মুহূর্তের মধ্যে তার দুটো চোখে যেন একটা ভয় এসে জমা হয়েছে। অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলেন, সত্যি করে বলুন তো, আপনি কে? আপনি পটাই মাস্টার তো নাকি? আরে আপনি এসব কি বলছেন মশাই? আপনি হয়তো ভাবছেন কাল রাতে ওই চোরাচুর্ণী আমায় মেরে তারপর আমার শরীরের ভেতরে ঢুকেছে, কিন্তু তেমন কিছু হয়নি। আমি পটাই মাস্টার,
আমাকে ছুঁয়ে দেখুন। চোরাচুরনি যার মধ্যে প্রবেশ করে তাকে ছুঁয়ে কিছুই বোঝা যায় না, তার ভেতর থেকে আত্মাটা শুধু বদল হয়ে যায়। দারোগাবাবুর কথায় ঘরের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। রামানন্দ বোস, সিধু জ্যাঠা, কানাই পুরোহিত, এমনকি গ্রামের কবিরাজ পর্যন্ত কেমন যেন সন্দেহের চোখে তাকাতে লাগলো পটাই মাস্টারের দিকে। আরে আরে আপনারা শুধু শুধু আমায় সন্দেহ করছেন। আমি পটাই, আমায় আমায় চোরাচুরনি কিচ্ছু করতে পারেনি। সে আমায় ছেড়ে চলে গেছে। চোরাচুরনির ব্যাপারে আমি যতটা জানি, তাতে সে এত সহজে তার শিকার ছেড়ে কিন্তু যায় না। যতক্ষণ পর্যন্ত না সে নিজের শিকার করতে পারে ততক্ষণ কিন্তু সে পিছু ছাড়ে না পটাই মাস্টার। কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন আমি ঠিক আছি। সেই চোরাচুরনি আমার কোনো ক্ষতি করতে পারেনি। নিশ্চয়ই কোনো কারণে সে বাধ্য হয়ে ফিরে গেছে। পটাই মাস্টার তার হাতটা তুলে ধরলো সামনের দিকে। ঘরের মধ্যে থাকা সকলে অবাক বিস্ময়ে তার হাতের দিকে তাকিয়ে দেখছে। হাতটা একটু বেশি রোগা বলে মনে হচ্ছে না? পটাই মাস্টার কি সত্যিই এতটা রোগা? ঘরের সবাই ভয় পেয়েছিল, কিন্তু দিনের আলোয় এভাবে পটাই মাস্টারের ভয় পাওয়াটা কেমন যেন ওদের কাছেই একটা অস্বস্তিকর ব্যাপার ছিল। সত্যি কি তার মধ্যে চোরাচুরনি এসে ঢুকেছে, নাকি পটাই মাস্টার সত্যি কথাই বলছে? ঘরের মধ্যে একটা থমথমে পরিবেশ। পটাই মাস্টারও কেমন যেন চুপ করে গেছে। একটা অদ্ভুত ভয় চারপাশ থেকে এসে তাকে জড়িয়ে ধরেছিল। রামানন্দ বোস, কানাই পুরোহিত, সিধু জ্যাঠা সকলেই তাকে অবিশ্বাস করছে। আর এই চোরাচুরনির কথা তো সে নিজেই বলল। যদি সে না বলতো তাহলে কি আর? দেখো পটাই, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু কি বলো তো, চোরাচুরনি অতি সাংঘাতিক। সে একবার কারোর উপরে তার দৃষ্টি দিলে তার সর্বনাশ করে ছাড়ে। তুমি তার ব্যাপারে কথাটা শুনেছো, তারপর রাতে অমন ঘটনাটা ঘটলো। আমি জানি না, তাই তোমার এই মুহূর্তে আমাদের বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে। কিন্তু আপনারা এটা কেন বুঝছেন না? আমি যদি চোরাচুরনি হতাম তাহলে কি আপনাদের কাল রাতের ঘটনা সব খুলে বলতাম? আমার অভিজ্ঞতা বলে এই প্রেত বড় ভয়ানক আর ধূর্ত। সে তার কথা বিশ্বাস করতে যা খুশি ছলনা করতে পারে। বেশ, আপনাদের যদি তাই মনে হয় তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। পুরোহিত মশাই, উপায় তো একটা আছে, তাই না? যদি কোনো দেবতা কিংবা ঠাকুরের কোনো কিছু দিয়ে পটাই মাস্টারের গায়ে স্পর্শ করানো যায়, তাহলে তো বোঝা যাবে তার মধ্যে যদি সত্যি চোরাচুরনি কিংবা অন্য কোনো অশরীরী থাকে, তাহলে তো। সিধু জ্যাঠা কি বলতে চাইছিল সেটা কানাই পুরোহিত বুঝতে পারল। রামানন্দ বোস ঘরের এক পাশে মোড়ার ওপর ততক্ষণে বসে পড়েছে। দারোগাবাবু বসে রয়েছে, কিন্তু বিছানা থেকে বেশ খানিকটা দূরে। কানাই পুরোহিত বলল, আচ্ছা, আমার গলায় তো তুলসীর মালা রয়েছে। এই তুলসীর মালা দিয়েই ব্যাপারটা দেখা যাক। যদি পটাইয়ের মধ্যে তেমন কিছু না থাকে, তাহলে এই তুলসীর মালায় তার কোনো ক্ষতি হবে না, বরং তার ভালোই হবে। আর যদি তার মধ্যে কিছু থেকে থাকে। কথাটা বলে কানাই পুরোহিত সোজা চোখে পটাই মাস্টারের দিকে তাকালো। পটাই মাস্টারের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে এসেছে। তার চোখ দুটোতে যেন গর্ত বসে যেতে শুরু করেছে। গোটা শরীরে একটা ক্লান্তির ছাপ রয়েছে। তাই পটাই মাস্টার ধরা গলায় বলল, বেশ, তাহলে আপনার ওই তুলসীর মালা দিন, আমি গলায় পড়ি। রুদ্ধশ্বাসে সকলে ঘরের মধ্যে অপেক্ষা করতে লাগলো। দারোগাবাবু, রামানন্দ বোস, সিধু জ্যাঠা, কানাই পুরোহিত সবাই যেন একটা অদ্ভুত দৃশ্যের জন্য প্রস্তুত হয়েছিল। দারোগাবাবু মনে মনে বিশ্বাস করেছিলেন এ পটাই নয়, নিশ্চয়ই চোরাচুরনি তাকে শেষ করে তার দেহে ভর করে এসেছে। কিন্তু ওই তুলসীর মালা তার গলায় পড়লে কি হবে?
কানাই পুরোহিত তার গলার তুলসীর মালাটা খুলে এগিয়ে দিল পটাই মাস্টারের দিকে। সেটা দুটো হাতে ধরে নিজের গলায় পড়ল পটাই। একবার মনে মনেই যেন চমকে উঠেছিল পটাই মাস্টার। এবার কি হবে তা অনুমান করার জন্য কিন্তু প্রায় কয়েক মিনিট কেটে গেল। কোনো কিছুই হলো না। পটাই মাস্টার নিজের জায়গায় চুপ করে বসে রইল। প্রথম কথা বলে উঠল সিধু জ্যাঠা। কিছুই তো হলো না, তাহলে পটাই মাস্টার সত্যি কথাই বলছে? কি দারোগা বাবু, বলেছিলাম না ওই চোরাচুরনি আমায় ছেড়ে চলে গেছে। এই কিন্তু এমন অবিশ্বাস্য একটা ব্যাপার হলো কি করে? চোরাচুরনি তো কাউকে এত সহজে ছেড়ে যায় না। আচ্ছা পুরোহিত মশাই, আপনি কিছু বলতে পারেন? কানাই পুরোহিত অনেকক্ষণ ধরে কি একটা ভাবল। পটাই মাস্টারের গলায় তুলসীর মালাটার দিকে তাকিয়ে রইল। তারপর যেন হঠাৎ করে কিছু একটা মনে পড়েছে এমন ভাবে বলল, শেষ মুহূর্তে পটাই জ্ঞান হারিয়েছিল, আর তার আগে পটাই একটা ডাক শুনতে পেয়েছিল, অনন্তর গলার ডাক। আমার মনে হয় নিশ্চয়ই ওই চোরাচুরনির সাথে অনন্তর প্রেতের সাথে কিছু একটা হয়েছে, আর যার জন্য চোরাচুরনি পটাইয়ের মধ্যে প্রবেশ করতে পারেনি। কিন্তু ব্যাপারটা কি এখানেই শেষ হবে? কানাই পুরোহিতের কথার উত্তর দেওয়ার মতো কেউ ঘরের মধ্যে ছিল না। সকলেই চুপ রইল। শুধু পটাই মাস্টার বলে উঠল, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, এবার বাড়ি ফিরতে হবে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। কোনো রকম বিপদমুক্ত ভাবেই কাটছিল সকল গ্রামবাসী। সকলে ব্যাপারটা ভুলে যেতেই বসেছিল। ভুলতে পারেনি শুধু পটাই নিজে। দিন দিন একটা অস্বস্তিতে ভুগতে থাকেও। সব সময় বারবার মনে হয় আশপাশ থেকে কেউ যেন তার উপর নজর রেখে চলেছে। সেই রাত্রে যে দুটো উজ্জ্বল লাল রঙের চোখ সে দেখতে পেয়েছিল, সেই দুটো চোখ যেন দিনের আলোতেও তার আশেপাশে কোথা থেকে যেন তার দিকেই তাকিয়ে থাকে। আর সব থেকে বেশি রাতের বেলায় যেন মনে হয় বন্ধ জানলার ওপারে দাঁড়িয়ে কেউ একজন ঘরের ভেতরে কি হচ্ছে সেটা বুঝে নেবার চেষ্টা করছে। পটাই মাস্টার মাঝে মাঝে ভয় পেয়ে চিৎকার করে বলে, কে কে বাইরে? কে জানলার ওপাশে? ও কে দাঁড়িয়ে আছে? কে? বাইরে থেকে কোনো সাড়া আসে না। শুধু মাঝে মাঝে মনে হয় কেউ যেন চাপা স্বরে হেসে উঠছে। পটাইয়ের কান যেন বাজতে থাকে, ভাষা ভাষা ভাবে যেন শুনতে পায়, তারপর আরো কি যেন বলে। কিন্তু পটাই মাস্টার সে কথা বুঝতে পারে না। গোটা রাতে সে আর ঘুমোতে পারে না, কেমন যেন ভয় ভয় কাটাতে থাকে। কিন্তু সে কথা আর কাউকে বলতে পারে না। সেবার রাত্রের কথাই সবাইকে বলে। কি বিপদের মধ্যে যে পড়েছিল। নেহাত সিধু জ্যাঠা আর কানাই পুরোহিত ওই তুলসীর মালা তার গলায় পরিয়ে দিয়ে দেখতে চেয়েছিল। তাই কথাটা মনে হতেই পটাই মাস্টার গলায় পড়ে থাকা তুলসীর মালাটা হাত দিয়ে ধরে চোখের সামনে আনে। আর ঠিক তখনই মনে হয় আশেপাশে সেই গুমোট আর ভয়ঙ্কর ভাবটা যেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। যেন এই রাতের অন্ধকারের মধ্যে গভীর একটা ধোঁয়া তার বাড়ির চারপাশটা আষ্টে পৃষ্ঠে বাঁধতে শুরু করেছিল। কিন্তু তুলসীর মালা স্পর্শ করার পরে যেন সেই ধোঁয়াটা আস্তে আস্তে কেটে যায়। বহু দূর থেকে এই হাসির শব্দটা ভেসে আসছে। পটাই মাস্টারের মনে হয় তাহলে কি বিপদ এখনো কাটেনি? ধীরে ধীরে পটাই মাস্টারের উপর থেকে আশঙ্কার কালো মেঘ আবছা হয়ে আসে। কিন্তু গ্রামে শুরু হয় এক নতুন বিপদ। গ্রামে একদিন সকালে হারুন ময়রার শরীরটা তার বাড়ির উঠোনের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, তার গোটা শরীরটা কেউ যেন প্রবল আক্রোশে ছিঁড়ে ফালা করে ফেলেছে। তার মাথাটা মুচড়ে পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছে। পরদিন সকালে হারুন ময়রার বউ ব্যাপারটা প্রথম দেখতে পায়। তার চিৎকার আর কান্নাকাটিতে আশেপাশের সকলে সেখানে ছুটে আসে। সেদিন প্রায় দুপুরের দিকে পটাই যখন বোসবাবুর বাড়িতে গেল, তখন দেখতে পেল সকলে কোথায় যেন যাওয়ার জন্য তৈরি হয়েছে। পটাই মাস্টার বলল, কি বোসবাবু, এখন আবার কোথায় চললেন? পটাই, তুমি মনে হয় খবরটা পাওনি। হারু ময়রা কাল রাতে নাকি অদ্ভুতভাবে মারা গেছে। তার বাড়ির উঠোনের মধ্যেই তার মৃতদেহটা পড়েছিল। কেউ তার মাথাটাকে যেন পিছনের দিকে ঘুরিয়ে ঘাটটাকে ভেঙে দিয়েছে।
কানাই পুরোহিত একটু চিন্তিত গলায় বলল, আরও একটা ব্যাপার, সেদিন রাতে নাকি হারু ময়রার বউ বাড়ির বাইরে কারোর গলা শুনতে পেয়েছিল। তারপরেই হারু ময়রার বাইরে বেরিয়ে এসে দেখতে যায়, তারপর নাকি আর ফেরেনি। হারু ময়রার বউয়ের ঘুম বেশ গাঢ়, সে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু অনেক রাত্রের দিকে যখন আবার ঘুম ভাঙে দেখে পাশে হারু নেই। তখন বাইরে আসতেই ওই দৃশ্য দেখতে পায়, আর গোটা শরীর যেন কেউ ফালা ফালা করে ছিঁড়েছে। আশপাশটা নাকি রক্তে ভেসে যাচ্ছিল। চলো তো একবার দেখে আসি। সবাই মিলে হারু ময়রার বাড়িতে গেল। দারোগাবাবু সেখানে এসে পড়েছে। ওদের চারজনকে দেখে দারোগাবাবু এগিয়ে এলেন, বললেন, বড়ই অদ্ভুত ব্যাপার। এ কোনো মানুষের কাজ বলে তো মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো হিংস্র জন্তু রাতের বেলা ঢুকে পড়েছিল, আর সে এই কাজটা করেছে। কিন্তু ঘাটটা এমনভাবে পিছনের দিকে কোনো জন্তু কি ঘুরিয়ে দিতে পারে? এসব চোরাচুরনির কাজ নয় তো? কিন্তু সে তো সেই রাত্রে আমায় ধরতে না পেরেই ফিরে গিয়েছিল। আর আর সে এমন কাজ করবে কেন? সে যদি আমার পিছু নেয় তাহলে আলাদা কথা। কি একটা কারণে যেন পটাই মাস্টার রাতের দিকে তার ভয় পাওয়ার কথাটা আর বলতে পারল না। এদিকে মৃতদেহ ততক্ষণে তুলে ফেলা হয়েছে। দাওয়ার কাছে দেহটা সাদা কাপড়ে ঢাকা রয়েছে। শ্মশান যাত্রীরা মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। মানুষ মরে গেলে তার আর দাম থাকে না, তাড়াতাড়ি পুড়িয়ে দিতে পারলেই কাজ শেষ। হারু ময়রার বউ কাঁদতে কাঁদতে দাওয়ার একপাশে মূর্ছে গেছে। তার পাশে বসে রয়েছে গ্রামেরই 2-3 মেয়ে মানুষ। সবাই সবটা দেখল, কিন্তু কিছুই বুঝতে পারল না। গ্রামের মানুষেরা ঘুণাক্ষরেও বুঝতে পারল না যে এই সবে বিপদের শুরু। দেখতে দেখতে গোটা গ্রামে মাসখানেকের মধ্যে প্রায় 7 জন মারা যায়। সবার ক্ষেত্রেই একই ব্যাপার। তাদের কারো মৃতদেহ বাড়ির বাইরে উঠোনের কাছে, কারো মৃতদেহ রাস্তার কাছে পড়েছিল। ক্রমে এমনটা দাঁড়িয়ে যায় যে গ্রামের কেউ আর রাতের বেলা বাড়ি থেকে বের হতে চায় না। দারোগাবাবুও কিছুই বুঝতে পারছিলেন না, শুধু বুঝতে পারছিল এই কাজ কখনো মানুষের হতেই পারে না। তবে সবচেয়ে ভয় পেয়েছিল পটাই মাস্টার। রাতের বেলা তার বাড়ির দরজার পাশে সে কেউ যেন দাঁড়িয়ে থাকত। পটাই মাস্টার আর কিছুই বলতো না। বাইরে থেকে চাপা হাসির শব্দের সাথে ভেসে আসতো ক্ষীণ কণ্ঠ। না না, আমি বাইরে যাব না। আর এই তুলসীর মালাও আমি খুলবো না। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে। আমি বুঝতে পেরেছি তুই কে। সেদিন রাতে আমি গ্রামের পথে যাকে দেখেছিলাম তুই সে। আর সেদিন অনন্ত আমায় বাঁচিয়েছিল। আমি এ তুলসীর মালা খুলবো না। বাইরে থেকে আবার সেই চাপা হাসির শব্দ ভেসে আসে। পটাই মাস্টারের মনে হয় বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া ভেসে আসছে। সেই হাওয়ার সাথে মিশে কালো অন্ধকার আর ধোঁয়া ঘরের ভেতরে এসে ঢুকে পড়বে না তো? ওই তো খোলা জানলা দিয়ে কালো ধোঁয়া ঘরের ভেতরে এসে ঢুকছে। পটাই মাস্টার ভয় পেয়ে যায়। ঘরের একপাশে জ্বলতে থাকা হ্যারিকেনের অল্প আলোটায় দেখতে পায় ঘরের ঠিক মাঝখানে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী দোলা পাকাতে শুরু করেছে। সেই কালো ধোঁয়ায় 2 হাত, 2 পা আর 2 চোখ দেখতে পায়। ভয়ে আতঙ্কে প্রায় বিছানার সঙ্গে মিশে যায় সে। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলে,
আমি জানি এই তুলসীর মালা যতক্ষণ আমার গলায় আছে ততক্ষণ তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, তাই আমি তোকে ভয় পাই না। কালো ধোঁয়াটা যেভাবে ঘরের ভিতর এসেছিল সেভাবেই যেন জানলার একটা ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে পটাই মাস্টার তাড়াতাড়ি উঠে গিয়ে জানলাটা ভালো করে বন্ধ করে দিয়ে এলো। তারপর গোটা রাত কাঁপতে কাঁপতে বিছানার ওপর বসে রইল। পরদিন দারোগাবাবু বসেদের বাড়িতে এলো। ওরা সবাই তখন ওখানেই ছিল। দারোগাবাবু এসে কথায় কথায় জানালো, আমার মনে হয় যে সমস্ত ব্যাপার গ্রামে হয়ে চলেছে তার পেছনে নিশ্চয়ই চোরাচুরনির হাত রয়েছে। নিশ্চয়ই পটাই মাস্টারের ভেতরে এসে ঢুকতে না পেরে রাগে এইসব কাজ করছে সে। আমারও তাই মনে হয়। রাতের অন্ধকারে সে আমার ঘরের চারপাশে ঘুরে বেড়ায়, এমনকি ঘরের মধ্যে এসেও ঢোকে। এই তো 3 দিন আগে ঘরে ঢুকেছিল, কিন্তু তুলসীর মালা আমার গলায় আছে বলে আমার কিছু করতে পারে না। সকলে চমকে পটাইয়ের দিকে তাকায়। কি বলছো পটাই? কবে থেকে ঘটছে এমন ঘটনা? তুমি আগে জানাওনি কেন আমাদের? সব আমাদের খুলে বলো, আর না হলে যে এই বিপদের কোনো কুল কিনারা করা যাবে না। আসলে সেদিনের পর আমি কিছু বলতে ভয় পাচ্ছিলাম, যদি আপনারা আমায় কেউ বিশ্বাস না করে। কিন্তু আমার ভয়ের জন্য এতগুলো প্রাণ চলে যাবে এ আমি মানতে পারছি না। আপনারা যে করে হোক এর একটা বিহিত করুন। এইভাবে গ্রামের নিরীহ মানুষদের মরতে দেওয়া যায় না। অবস্থা তো খুব একটা ভালো নয়। আচ্ছা, পটাই বলছিল, দারোগা বাবু আপনি যখন সুন্দরবনে ছিলেন তখন সেখানে একবার চোরাচুরনির উৎপাত হয়েছিল। তখন আপনি সেই উৎপাত থেকে গ্রামবাসীদের কি করে বাঁচালেন? ভালো কথা মনে করিয়েছেন। ওখানে এক ওঝা ছিল, মতি ওঝা। সেই সেবার ওই বিপদ থেকে সুন্দরবনের ওই গ্রামটাকে উনি রক্ষা করেছিলেন। তবে মতি ওঝাকে খবর দিলে কিসে এত দূরে আসবে? আপনি তো পুলিশের লোক, একটু তদবির করলেই তো মতি ওঝাকে আপনি নিয়ে আসার ব্যবস্থা করতে পারবেন। গ্রামে যা হয়ে চলেছে তাতে তো আর এখানে টিকতে পারবো বলে মনে হয় না। ভিটে মাটি ছেড়ে বেরিয়ে পড়তে হবে আবার। সেই দেশভাগের সময় যেমন হয়েছিল তেমন আবার না হয়। সিধু জ্যাঠার এই এক দোষ, কথায় কথায় সব কিছুর সাথে সে দেশভাগকে টেনে নিয়ে আসে। সে যাই হোক, দারোগাবাবু রাজি হলেন। 2 দিনের মাথায় সুন্দরবন থেকে মতি ওঝাকে নিয়ে আসা হলো। ওঝাকে দেখেই সকলের বুক টিপ টিপ করতে লাগলো। লম্বা চওড়া চেহারার, গায়ে লাল রঙের কাপড় জড়ানো, মাথার চুল জটা হয়ে এসেছে, মুখের দাড়ি লম্বা, তবে তার চোখ দুটো যেন উজ্জ্বল। একটা কাপড়ের ঝুলি আর অন্য হাতে একটা লম্বা বাঁকানো লাঠি বলেই মনে হলো। দারোগাবাবুর সঙ্গে 2 দিন পরে দুপুরে সে বসেদের বাড়িতে এলো। সকলের কাছে সমস্ত কথা শুনে বলল, বুঝতে পেরেছি,
সবটাই বুঝতে পেরেছি। এ সত্যি ওই চোরাচুরনির কাজ। আসলে তোমাদের পটাই মাস্টারের শরীরে সে ঢুকতে পারেনি কোনো কারণে। নিশ্চয়ই সেই রাতে সে কিছুতে বাধা পেয়েছিল। পূর্ণিমা তিথি তার জন্য প্রশস্ত। ওই রাতে তার ক্ষমতা অনেক বেড়ে যায়। বাকি রাতগুলোতে তার ক্ষমতা থাকে বটে, কিন্তু সে ক্ষমতা কম। কোনো শুভ শক্তির বাঁধন কাটিয়ে সে কারোর ক্ষতি করতে পারে না। তাই ঘরের ভেতরে কোনো সুযোগে ঢুকতে পারলে ও ঘরের ভেতরে ঢোকে, কিন্তু কারোর ক্ষতি করার ক্ষমতা তার নেই। আর সেই আক্রোশে সে বাড়ির বাইরে যাকে পাচ্ছে তাকেই মারছে। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা তো করতে হবে। নইলে নইলে যে গ্রামে আর থাকতে পারবো না আমরা। তুমি সেই রাতে সত্যি সত্যি চোরাচুরনিকে দেখতে পেয়েছিলে নিজের সামনে? হ্যাঁ, আমার সামনে দেখতে পেয়েছিলাম। সে আমায় ধরতেই এসেছিল। আর শুধু তাই নয়, রাতের বেলা সে আমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু ধরতে পারে না। মতি ওঝার দুটো চোখ বড় হয়ে এলো। তার মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি দেখা গেল। তারপর গলাটা অকারণে গম্ভীর করে সে পটাই মাস্টারের অনেক কাছে মুখটা এনে বলল, চোরাচুরনি কিন্তু ভয়ঙ্কর। সে তার শিকারের পেছনে বহু বছর ধরে পড়ে থাকবে, কিন্তু একজন শিকার ঠিক করে নিলে সে আর কারোর শরীরে ঢুকবে না। চোরাচুরনি একটা গোটা গ্রামকে শ্মশান বানিয়ে দিতে পারে, যদি সঠিক সময় তাকে তাড়ানো না যায়। মতি ওঝার গলার স্বর আর তার কথা শুনে সবাই যেন চমকে উঠল। দারোগাবাবু পর্যন্ত ইতস্তত করে বলল, আরে শুধু শুধু ওদের ভয় দেখাচ্ছেন কেন? তুমি বরং কি করা যায় সেটা বলো। আজ রাতেই গ্রামের বাইরে এক ফাঁকা স্থানে তাকে আহ্বান করতে হবে। তারপরেই তাকে এখান থেকে তাড়ানো যেতে পারে। কিন্তু এতদিন ধরেই সে রয়েছে, তার ক্ষমতা অনেক বেড়েছে। তাকে এবার তাড়ানো কতটা কঠিন হবে আমি জানি না। মতি ওঝার গলায় সংশয় দেখা যায়। বোসবাবু বলে ওঠেন, সাধু বাবা একবার চেষ্টা করেই দেখা যাক না কি হয়। গ্রামে ঘুরে ঘুরে মতি ওঝা সেই স্থান নির্বাচন করলেন। ঠিক তার পাশে গ্রামের রাস্তায় পটাই মাস্টার চোরাচুরনির দেখা পেয়েছিল। এক পাশে ফাঁকা জমির উপরে মতি নিজের আসন পাতল। সঙ্গে রইল রামানন্দ ঘোষ, দারোগাবাবু, কানাই পুরোহিত এবং সিধু জ্যাঠা আর পটাই মাস্টার। গ্রামের আর কেউ কিন্তু এই ব্যাপারে জানতে পারল না। এমনিতে রাতের বেলা কেউ বাইরে বেরোবে না, তাই ওদের এই নৈশ অভিযানের কথা ঘুণাক্ষরেও কেউ বুঝল না। বেশ কিছুক্ষণ ধরে জ্বলতে থাকা আগুনের উপরে নিজের ঝোলার ভেতর থেকে বার করে আনা একটা অদ্ভুত কৌটোর কালো রঙের গুঁড়ো ছড়িয়ে দিতে লাগলো মতি ওঝা। তার সাথে গম্ভীর স্বরেই একটা দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করতে লাগলো। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। মাঝে মাঝে গম্ভীর স্বরে সে আগুনের উপর জলের ছিটে দিয়ে বলতে লাগলো, আমি জানি তুই এই গ্রামেই আছিস, আয় আয় বলছে। চারপাশটা ঘুটঘুটে কালো অন্ধকারে ঢেকে গেছে। দিন দুয়েক ধরেই আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। চাঁদ আকাশে থাকলেও চাঁদের আলো ভালোভাবে মাটির উপর এসে পড়তে পারে না। ওরা সঙ্গে করে হ্যারিকেন এনেছিল। মতি ওঝা খানিকটা দূরে একটা গণ্ডি কেটে দিয়ে ওদের বসতে বলে বারবার সাবধান করে, যাই হয়ে যাক না কেন গণ্ডির ভেতর থেকে যেন কেউ বাইরে না আসে। হ্যারিকেনগুলো ঝপঝপ করে নিভে গেল
আর তারপর শুরু হলো কাজ। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর মনে হলো গ্রামের পথে একটা ধুলোর ঝড় উঠেছে। আর সেই ঝড়ের শব্দ শুনে পটাই মাস্টারের বুক শুকিয়ে গেল। সে কোনো রকমে বলল, সেদিনও এমন ঝড় শুরু হয়েছিল, আর আমি ঠিক ওই গ্রামের পথের মাঝখানে ছিলাম। আরে আরে ওটা কি? গ্রামের বাইরের দিক থেকে একটা কালো ধোঁয়া মতন কি যেন আসছে না? সিধু জ্যাঠা কথাটা বলেছিল, তার একটা কারণ আছে। যতই আকাশে মেঘ থাকুক না কেন, চারপাশে অন্ধকার থাকুক না কেন, কেমন যেন একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল গ্রামের বাইরের দিকের বাতাসটা থেকে। সেই ধুলোর ঝড় ওরা নিজের চোখে ভালোভাবে দেখতে না পেলেও অনুভব করতে পারছিল। আর বাকিটুকু দেখা যাচ্ছিল সামনে জ্বলতে থাকা আগুনে। কালো একটা অন্ধকার ধোঁয়া যখন মতি ওঝার সামনে দানা বাঁধতে লাগলো, তখন পটাই মাস্টার মনে মনে প্রমাদ গুনল, এই ধোঁয়া সে নিজের ঘরে দেখেছে। এসেছিস তাহলে? আজ এত বছর পর আবার তোর মুখোমুখি আমায় হতে হলো। এত বড় সাহস! আমি এখানে রয়েছি, তারপরেও তুই ওকে মারার কথা বলছিস? কথা শেষ করেই মতি ওঝা পাশের পাত্র থেকে মন্ত্রপুত জল তুলে নিয়ে ছুঁড়ে দিল সামনে সেই কালো ধোঁয়াটার দিকে। চারপাশে আধো অন্ধকারটুকুকে যেন খান খান করে দিয়ে আগুনের আলোর সামনে দাঁড়িয়েছিল একটা কালো ধোঁয়ার কুণ্ডলী। তার দুটো হাত আছে, দুটো পা আছে, অথচ গোটা শরীরটা ধোঁয়া ছাড়া আর কিছুই নেই। তবে সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো তার দুটো লাল চোখ। দারোগা বাবু পর্যন্ত সেই গণ্ডির মধ্যে বসে অবাক বিস্ময়ে সামনের দিকে তাকিয়েছিলেন। অনেক বছর আগে সুন্দরবনের সেই গ্রামে মতি ওঝাই তার অবিশ্বাস ভেঙে বিশ্বাসে পরিণত করেছিল। এত বছর ধরে তিনি সেই বিশ্বাসটাকে আবার ধীরে ধীরে অবিশ্বাসের দোরগোড়ায় নিয়ে গেলেও এই রাতে আবার তার বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচল যেন এক ধাক্কায় ভেঙে গেল। ভয়ে আতঙ্কে বিস্ময়ে কেউ কোনো কথা বলছে না। ওদিকে সেই ধোঁয়ার দিক থেকে ভেসে আসা ঘর ঘরে গলায় এবার যেন চিৎকার শুরু হলো। মতি ওঝার ছুঁড়ে দেওয়া জল আর গুঁড়ো দ্রব্যের গুণে সে বোধহয় যন্ত্রণা পাচ্ছে। সত্যি করে বল, সত্যি করে বল, এখান থেকে যাবি তো? চলে যাব আমি, চলে যাব। সকলে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ভয় পেলেও খুশি হচ্ছিল মনে মনে, কারণ সেই প্রেত বলেছে সে চলে যাবে। মতি ওঝাও ভাবছিল সেই প্রেতকে আবার সে হারাতে পারল। তাই সামান্য সময়ের জন্য তার মন প্রসন্ন হয়ে উঠেছিল। আর সেই মুহূর্তটাই যেন কাজে লাগালো সেই প্রেত। হঠাৎ করে সেই কালো ধোঁয়া সামনের দিকে এগিয়ে গেল মতি ওঝার আগুনের ওপরে। আর তারপর একটা দমকা হাওয়ায় আগুনটা নিভে অন্ধকার হয়ে গেল। মতি ওঝা চিৎকার করে উঠল, তবে রে, এত বড় সাহস তোর! কিন্তু তারপরেই মতি ওঝার মুখ থেকে বেরিয়ে এলো একটা ভয়াবহ আর্তনাদ। মতি ওঝা ছটফট করছে। অন্ধকারের মধ্যে এবার আর ভালোভাবে কিছুই দেখা যায় না। মতি ওঝার চিৎকারের সাথে সাথে সেই প্রেত অদ্ভুতভাবে হেসে বলছে, যদি না পারে
মতি ওঝার গলায় ভয়ানক চিৎকার ভেসে আসতে লাগলো। মনে হলো কেউ যেন তার গলাটা চেপে ধরেছে। তার মুখ থেকে বেরিয়ে আসা আর্তনাদ যেন ওদের কান আর বুকের ভেতরটা ঠান্ডা করে দিচ্ছিল মুহূর্তের মধ্যে। দারোগাবাবু এগিয়ে আসতে চাইছিলেন, কিন্তু তার হাত চেপে ধরে কানাই পুরোহিত বলল, কি করছেন দারোগা বাবু? আপনি জানেন না এ গন্ডি পেরিয়ে বাইরে বের হলে ওই প্রেত আমাদেরও ছাড়বে না। কানাই পুরোহিতের কথার উত্তর যেন সেই প্রেত দিল। ওদের গণ্ডির একদম সামনে সেই ধোঁয়ার কুণ্ডলি দেখা গেল। অদ্ভুত ফ্যাসফ্যাসে গলায় পটাই মাস্টারের একদম মুখের কাছে গণ্ডির বাইরে সেই প্রেত বলল, সকলেই আধো অন্ধকার বুঝতে পারলো তাদের সামনে টানা গণ্ডির বাইরে সেই প্রেত মূর্তি দাঁড়িয়ে রয়েছে। চারপাশে ধুলো উঠছে। সেই ধুলোর ঝড় আর হাওয়ায় ওরা সবাই চোখে হাত দিয়ে চুপ করে বসে রইল কিছুক্ষণ। কিন্তু গণ্ডি পেরিয়ে সেই প্রেত ভেতরে ঢুকতে পারল না। কতক্ষণ যে ওরা ওখানে ওভাবে বসেছিল তা মনে নেই। কেউ একটাও কথা বলল না। ওরা ওভাবেই বসে রইল। তারপর সূর্যের আলো যখন ফুটতে শুরু করলো, ওরা গণ্ডি ছেড়ে বেরিয়ে এলো। রাতের বেলা হ্যারিকেন জ্বালাবার কথাটা ওরা যেন ভুলেই গিয়েছিল ভয়ে। ওরা দেখতে পেল মতি ওঝা জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে গ্রামের পথের একপাশে। তার মাথাটা ভিজে মাটির মধ্যে যেন গোঁজা। দৃশ্যটা দেখে সবাই ভেবেছিল মতি ওঝা হয়তো মারা গেছে। তার দুটো হাত অদ্ভুতভাবে পেছনের দিকে বেঁকে রয়েছে। কিন্তু মতি ওঝা মারা যায়নি। গ্রামের কবিরাজের সেবা শুশ্রূষায় সে সামান্য সেরে উঠলেও তার হাত দুটো অদ্ভুতভাবে বেঁকে রইল। মতি ওঝাকে সুন্দরবনে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। যাওয়ার আগে মতি ওঝা বলে গেল, ওকে ওকে হারানো আমার কাজ নয়। আমার গুরুদেব যদি এখানে থাকতেন তাহলে আমার গুরুদেব নিশ্চয়ই ওকে হারাতে পারতেন। তাহলে আপনার গুরুদেবকে একবার খবর দিন না, তিনি যদি এখানে আসতে পারেন। কিন্তু গুরুদেব এখন কোথায় আছেন তা তো আমি নিজেই জানি না। তবে একটা উপায় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করব যাতে গুরুদেবের কাছে খবর পৌঁছানো যায়। কিন্তু কিন্তু আপনাদের মাথায় বড় বিপদ নাচছে ও বড় ভয়ানক হয়ে উঠেছে। সাবধানে থাকবেন। অন্ধকার হয়ে গেলে আর যেন কেউ বাইরে না আসে। আমি দারোগা বাবুর কাছে বেশ কিছু জিনিস দিয়ে যাব, তার উপায়ও বলে দিয়ে যাব। সেগুলো করলে ও বাড়ির ভেতর ঢুকতে পারবে না। কিন্তু সাবধানে। মতি ওঝা চলে গেল। তার অবস্থা খুবই খারাপ। তার হাত পা কেমন যেন বেঁকে এসেছিল। সেই রাতে মতি ওঝার উপর দিয়ে যে ভালো ঝড় গিয়েছে তা ওরা বুঝতে পারছিল। সবচেয়ে বেশি ভয় পেয়েছিল পটাই মাস্টার। তার একার জন্য গোটা গ্রামের মানুষের এত বিপদ হবে, এই প্রশ্নটাই তাকে বারবার কুড়ে খাচ্ছিল। কিন্তু যদি মতি ওঝার গুরুদেব না আসে, যদি গ্রামে আরো কেউ মারা যায়। গ্রামে যেমন বিপদ চলছিল ঠিক তেমনই যেন গ্রামের মাথার উপর এসে জড়ো হলো কালো মেঘ। বৃষ্টি হলো না, তবে গোটা আকাশ মেঘে ছেয়ে রইল। পরদিন সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে রয়েছে। মেঘলা আকাশে সূর্যের আলোটুকু ভালোভাবে দেখা যায় না। গোটা গ্রামের মানুষ অন্ধকার নামার পর বাড়ি থেকে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে। কানাই পুরোহিত গোটা গ্রামকে এমনই বিধান দিয়েছেন, যে বিপদ গ্রামে হয়ে চলেছে সেটা থেকে বাঁচার একটা রাস্তা বার করতেই হবে। কিন্তু তার আগে পর্যন্ত নিজেদের সাবধান থাকা দরকার।
বোসবাড়ির আড্ডাটা এখন আর আগের মতো বসতে পারে না স্বাভাবিক কারণে। তবে সিধু জ্যাঠা, রামানন্দ বোস, কানাই পুরোহিত, পটাই মাস্টার সকলেই বোসবাড়িতে আড্ডাতে অন্তত কিছুক্ষণের জন্য হলেও গিয়ে বসে। তারপর এই কথা ও কথা বলতে বলতে গ্রামের দুরবস্থার কথা সমস্ত কিছুই ওঠে। তারপর সন্ধ্যা নামার আগেই যে যার বাড়ি ফিরে যায়। কিন্তু সেদিন একটা বিপদ হয়ে গেল। আকাশ সকাল থেকেই মেঘলা ছিল, তাই দুপুরের সময় যখন ওরা সবাই রামানন্দ বোসের বাড়িতে এলো, তখন কানাই পুরোহিত প্রথমে বললেন, আজ খুব বেশি দেরি করা যাবে না। আকাশটা মেঘলা, আর তাই সন্ধে কখন হঠাৎ করে নেমে যাবে বোঝা যাচ্ছে না। কিন্তু আরে পুরোহিত মশাই, এই তো সবে দুপুর হয়েছে, এখনই সন্ধে নামার কথা বলছেন কেন? এখনো অনেক সময় আছে। বসুন দেখি একটু। আধার হয়ে গেলে কিন্তু বড় বিপদ হবে। মনে নেই এই মাত্র 3 দিন আগে মতি ওঝার কি দশা হলো? কি করা যায় বলুন তো? মতি ওঝার সেই গুরুদেব যদি একবার আসতেন, তাহলে একবার চেষ্টা করা যেত। 5 গ্রাম দূরে এক ওঝা আছে, তার নাম গদাধর। তাকে কি একবার খবর দেওয়া যাবে? একবার চেষ্টা তো করেই দেখতে হবে। আরে নেহাত চুপ করে বসে থাকা যায় না। ওরা কথা বললেও পটাই মাস্টার চুপ করে বসেছিল। তাই দেখে সিধু জ্যাঠা বলল, কি হলো মাস্টার, ওভাবে চুপ করে বসে আছো কেন? আমার মনে হয় আমি জানি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। আরো অন্ধকার হয়ে এসেছিল চারপাশটা। তার মধ্যে পটাই মাস্টারের মুখটা কেমন যেন অদ্ভুত মনে হলো। তার দুটো চোখ উজ্জ্বল হয়ে এসেছে। বোসবাবু, কানাই পুরোহিত, সিধু জ্যাঠা একভাবে তাকিয়ে রইল তার দিকে। ওই চোরাচুরনি যতক্ষণ না আমায় মারতে পারছে ততক্ষণ সে এখান থেকে যাবে না। তাই যদি আমি তার হাতে ধরা দিই, তাহলে তো এই গোটা গ্রামের আর কোনো বিপদ হবে না। সে আমায় মেরেই ক্ষান্ত হবে। এসব কি বলছো তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আর তোমায় মারলে তারপরে যে সব ক্ষান্ত হবে, সেটা তুমি কি করে ভাবছো? তুমি মরলে 3 মাস পর সে আবার শরীর বদলাবে, তখন? আমি বুঝতে পারছি পটাই, তুমি কেন এ কথা বলছো। তুমি ভাবছো তোমার জন্য গ্রামের মানুষেরা পর সেটাই তো হচ্ছে পুরোহিত মশাই। আমার জন্য, শুধু আমার জন্য গ্রামের এতগুলো মানুষ মরল। এরপরে আর যে কত মানুষ মরবে। মতি ওঝা আমাদের বাঁচাতে এসে তার এমন অবস্থা হলো। আর এই সব কিছুর জন্য দায়ী কে? আমি নিজে। না না না, আর কেউ নয়, আমি নিজে। এই গ্রামের আর কাউকে আমি মরতে দেব না। আমি আজই ওই চোরাচুন্নির হাতে নিজেকে। শেষের কথাগুলো ভালোভাবে বলতে পারল না। পটাই মাস্টারের গলাটা কেমন ধরে এসেছিল। তার মনের ভেতর একটা উথাল পাথাল ভাব চলছিল। সে মাস্টার, সে সবাইকে নীতিকথার শিক্ষা দেয়, অথচ নিজের প্রাণের ভয়ে সে গ্রামের মানুষের একের পর এক মৃত্যু এভাবে দেখছে। এতদিন ধরে সে অমানুষের মতো চুপ করে বসে রয়েছে ঘরে, শুধুমাত্র নিজের প্রাণ বাঁচাবার জন্য। কথায় কথায় সকলেই পটাই মাস্টারকে শান্ত করার চেষ্টা করতে লাগলো বটে, কিন্তু ততক্ষণে সে মনস্থির করে ফেলেছে, আজ রাতে যখন সে আসবে তখন আজ রাতেই যা করার সে করবে। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে এলো, কিন্তু আকাশে মেঘ থাকায় সেটা বোঝা গেল না। বিকেল যখন শেষ হয়েছে তখন একবার কানাই পুরোহিত বললেন, অনেকক্ষণ তো হলো, এবার বেরোনো দরকার। আকাশে মেঘ রয়েছে, তোমরা বুঝতে পারছো না, এমনি চারপাশটা অন্ধকার হয়ে থাকবে। আর একটু বসে যান না, বুঝতেই তো পারছেন পটাই মাস্টারের মনটা ঠিক ভালো নেই। তাকে এভাবে একা ছাড়তে তো সাহস হচ্ছে না, আর এখানে সবাই থাকলে ওর ভালো লাগবে। তারপর এ কথা ও কথা বলে পটাই মাস্টারকে কোনো রকমে বুঝিয়ে কানাই পুরোহিত আর সিধু জ্যাঠা বাড়ি থেকে প্রথম বেরোলো। পটাই মাস্টার বোসবাবুর সঙ্গে কিছু একটা কথা বলছিল। হঠাৎ বাইরের দিকে একটা তীব্র চিৎকার শুনে পটাই মাস্টার, বোসবাবু দুজনেই ছুটে চৌহদ্দির ভেতরে বড় দরজার কাছে এসে দাঁড়ালো। আর তখনই দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। গ্রামের পথে একটু সামনের দিকে কালো আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ঙ্কর লম্বা ছায়ার মতো মূর্তি। তার দুটো পা মাটিতে এসে ঠেকেছে, দুটো জলজলে লাল চোখ দিয়ে সে যেন পটাই মাস্টারের দিকে তাকিয়ে আছে। তার দুটো হাতে সে গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলেছে কানাই পুরোহিত আর সিধু জ্যাঠাকে।
দুজনেই চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু তাদের মুখ থেকে গোঁ গোঁ শব্দ ছাড়া আর কিছুই বেরিয়ে আসছে না। পটাই মাস্টার খানিকটা শান্ত হয়ে এসেছিল। সবাই মিলে তাকে বুঝিয়েছিল আসলে ওই চোরাচুরনির ছল। সে পটাই মাস্টারকে মারবে, তারপরে গ্রামের লোকেদেরকেও মারবে। কিন্তু পটাই মাস্টার থাকলে চোরাচুরনি নিজের কাজ পুরোপুরিভাবে সফল করতে পারবে না। কিন্তু এবার চোখের সামনে কানাই পুরোহিত আর সিধু জ্যাঠার ওই দৃশ্য দেখে আর সহ্য করতে পারল না। চিৎকার করে বলল, ওদের ছেড়ে দে, ওদের ছেড়ে দে, ছেড়ে দে তুই। আমি পটাই, তোর তো আমায় প্রয়োজন, তাই না? আয়, আমি তোকে আমার শরীর দিচ্ছি, কিন্তু ওদের ছেড়ে দে। ওদের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোর কাছে আত্মসমর্পণ করব না। সেই অদ্ভুত ঘ্যাস ঘ্যাসে শব্দে হাসি শোনা গেল। চারপাশটা মেঘের জন্য অন্ধকার হয়ে রয়েছে, তবু একটা সাদাটে আলো যেন গোটা আকাশে ছড়িয়ে আছে। সেই আলোতে বিভৎস দৃশ্যটা দেখে বোসবাবুর বুকের ভেতরের রক্ত যেন বরফ হয়ে গেল। কিন্তু পটাই নির্বিকার। পটাই মাস্টার হাঁটতে হাঁটতে বাড়ির চৌহদ্দির বাইরে বেরোতে যাবে, এমন সময় বোসবাবু পটাই মাস্টারের হাত ধরে টেনে বলল, কি করছো পটাই? ওর কথা শুনো না, ও মিথ্যে কথা বলছে। ওর মতো একটা প্রেতকে তুমি বিশ্বাস করছো? পটাই শান্ত চোখে তাকালো রামানন্দ বোসের দিকে। তার চোখের কোণে জল এসে জমেছে, বুকের ভেতরটা হু হু করে উঠেছিল। এই সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে। এই বোসেদের বাড়ির আড্ডা, বোসবাবুর অদ্ভুত সব গল্প, কানাই পুরোহিতের জলসূচি স্বভাব, সিধু জ্যাঠার সব কিছু নিয়ে মশকরা করা, এই সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে। অনন্তর গলাটা হঠাৎ করেই মনে পড়ে গেল। সেদিন রাতে তো সে অনন্তর গলা শুনেছিল, আজ আর তার গলা শোনা যাচ্ছে না তো। মৃত্যুর সামনে দাঁড়িয়ে বোধহয় মনের ভেতরটা এমনই শান্ত হয়ে আসে, তাই না? একটু দূরে সে দেখতে পাচ্ছে ওই ভয়ঙ্কর ধোঁয়া। কালো প্রেতের হাতে বন্দি সিধু জ্যাঠা আর কানাই পুরোহিত। সেই প্রেত ওদের দুজনের শরীরটাকে আস্তে আস্তে নামিয়ে আনছে মাটির দিকে। পেছনে একপাশে দাঁড়িয়ে রয়েছে রামানন্দ বোস। পটাই মাস্টারের এলোমেলো চুলে ঝোড়ো হাওয়া এসে লাগছে, কিন্তু আজ কিছুতেই যেন কিছু মনে হচ্ছে না তার। পটাই মাস্টার হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো বাড়ির চৌহদ্দি পেরিয়ে। ততক্ষণে পুরোহিত আর সিধু জ্যাঠাকে ওই প্রেত মাটিতে নামিয়ে দিয়েছে। কানাই পুরোহিত চিৎকার করে বলল, পটাই, পটাই, বড় ভুল করছো। তুমি ও কাজ করো না, ও কাজ করো না। তুমি কোনো একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে। সব সময় মস্করা করা সিধু জ্যাঠার গলাটা কেমন যেন ধরা মনে হল। অতি কষ্টে সে কথা বলল সে। মাস্টার, ও কাজ করো না, ও কাজ করো না। তুমি নিজের জীবন এভাবে দিও না। মাস্টার কিছুই বলল না। তার চোখের কোণে জমা জলের বিন্দুটা যেন চোখের কোল বেয়ে ধীরে ধীরে নেমে আসতে লাগলো নিচের দিকে। এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে যদি একটা জীবন দিয়ে সব ঠিক হয়ে যায়, তাহলে সে কেন কার্পণ্য করবে? মানুষ জীবনে মহান হবার সুযোগ একটাই পায়, আর সে হয়তো আজ তেমনই একটা সুযোগ পেয়েছে। নিজের এই তুচ্ছ জীবনের বিনিময়ে সে সবাইকে বাঁচিয়ে দিয়ে যাবে। না, এই সুযোগ সে কিছুতেই হারাবে না। গলার তুলসীর মালাটা সে হাত দিয়ে ধরল। প্রেত চিৎকার করে হেসে বলে উঠল, পটাই তুলসীর মালাটা আস্তে আস্তে উপরের দিকে তুলতে লাগলো।
রামানন্দ বোস, কানাই পুরোহিত, সিধু জ্যাঠা সবাই চিৎকার করে পটাইকে বারণ করছে, কিন্তু ঝোড়ো হাওয়ায় যেন সেই কথাগুলো ঠিকরে চলে যাচ্ছে অন্যদিকে। পটাই মালাটা প্রায় কপাল পর্যন্ত নিয়ে এসেছে, আর একটু হলেই সেটা খুলেও ফেলতো। ঠিক তখনই একটা প্রচণ্ড ধাক্কায় যেন সেই প্রেত খানিকটা পিছিয়ে গেল। পটাই কেমন হতভম্ব হয়ে গিয়েছিল। মালাটা তার মাথা পর্যন্ত চলে এসেছিল, আর একটু তুললেই মালাটা খুলে যেত, কিন্তু হতভম্ব হয়ে যাওয়ায় তার দুটো হাত থেকে মালাটা সামান্য নড়ে গেল, আর গলা থেকে বেরিয়ে পড়ে গেল মাটিতে। এই সুযোগের অপেক্ষাতেই তো ছিল সেই প্রেত। একটা প্রবল ধাক্কায় তার গোটা শরীরটা কেঁপে উঠল। পটাইয়ের গলা থেকে যেই মালাটা খুলে পড়ল, সে ঝড়ের মতো এগিয়ে এলো পটাইয়ের দিকে। পটাই এবার সামনে তাকিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। কালো ধোঁয়ার কুণ্ডলী তীব্র গতিতে এগিয়ে আসছে তার দিকে। বাতাসে একটা শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ঠিক তার আগেই পটাই মাস্টারের মনে হলো তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, আর একটা অদ্ভুত মন্ত্র উচ্চারণ করে বাতাসে একটা ফু দিয়েছে। একটা বজ্র কঠিন কণ্ঠস্বর পটাই মাস্টারের পেছন দিক থেকে ভেসে এলো। ভূত পিশাচ অন্ধ কাটা মন্দ ভূতের পোলা, নানা রকম শক্তি দিয়ে পূর্ণ আমার ঝোলা। অচুক আমার মন্ত্র শক্তি, পালানো নয় সোজা। বজ্রযষ্টি হাতে আমার, আমি নিবারণ ওঝা। পটাই মাস্টার পেছনে তাকিয়ে বুঝতে পারলো একটা ছায়ামূর্তির মতো কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা মস্ত লাঠি। সে ডান হাতে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ে নিয়ে আবারও ফু দিল বাতাসে। এবার সেই প্রেত পিছিয়ে গেল খানিকটা। ঝোড়ো হাওয়াটা একটা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল যেন। কানাই পুরোহিত, সিধু জ্যাঠা কোনো রকমে এগিয়ে এসে দাঁড়িয়েছে পটাই মাস্টারের পাশে। কে আপনি বাবা? একটা ভারী অথচ শান্ত গলায় উত্তর এলো, আমি নিবারণ ওঝা, মতি আমায় এখানে নিয়ে এসেছে। তারপর নিবারণ ওঝা প্রেতের দিকে হুঙ্কার দিয়ে বলল, তোর এত বড় দুঃসাহস, তুই নিরীহ মানুষের ক্ষতি করেছিস? ওকে ওকে আটকান গুরুদেব, নইলে নইলে আরো নিরীহ মানুষের প্রাণ যাবে। রামানন্দ বোস, সিধু জ্যাঠা, কানাই পুরোহিত সবাই নিবারণ ওঝার পেছনে এসে দাঁড়িয়েছে। মতি ওঝাও ওদের কাছে এসে দাঁড়াতেই ওরা অবাক হয়ে গেল। আদো অন্ধকারে বোঝা গেল মতি ওঝার বেঁকে যাওয়া হাত পা সমস্তটাই ঠিক হয়ে গেছে, কিন্তু তখন সেদিকে নজর দেওয়ার সময় নেই। ক্রুদ্ধ গর্জন করে সেই প্রেত বলল, নিবারণ ওঝা সামনের দিকে এগিয়ে গেল। তারপর হাতের লাঠিটা মাটিতে একবার ঠুকে বলল, বেশ, তোর যদি তেমনই মনে হয় তাহলে তোর ক্ষমতাও আজ পরীক্ষা করে দেখি। হারিয়েছিস? কিন্তু তারপর কি হয়েছিল সে খোঁজ নিয়েছিলি? ওর কি হবে? আমি ওদের বাড়ি অভিমন্ত্রিত করে দিয়েছিলাম, ওর কোনো ক্ষতি হতে পারে না। কি অভিমন্ত্রিত? সেটা সেই রাতে ভেঙে গিয়েছিল। আমি ছল করে ভাঙিয়েছি। তারপর সুযোগ বুঝে বরেনের
বেশ ভালোই কেটেছে আমার ওই দিনগুলো। তারপর তো এই গ্রামে এলাম, এই গ্রামে। আর এখন এই পটাই মাস্টারের দেহ আমার চাই। প্রেতের মুখে এই কথা শুনে নিবারণ ওঝার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। এদিকে মতি ওঝা ওদের সবাইকে রামানন্দ বোসের বাড়ির চৌহদ্দির ভেতরে নিয়ে গেল। তারপর বাড়ির চারপাশে ঘুরে একটা গণ্ডি কেটে দিল। ওদিকে প্রেত তার মায়াজালে ঝড়ের সৃষ্টি করেছে। একটা ধুলোর ঝড়ে যেন চারপাশটা ভরে গেছে। নিবারণ ওঝা পেছন ঘুরে মতি ওঝাকে কিছু একটা ইশারা করল। সেই ইশারা বুঝে মতি ওঝা সবাইকে ফিসফিস করে কিছু একটা বলল। চোরাচুরির শিকার কখনো বাঁচে না। আমি যতক্ষণ নৌকে পাবো ততক্ষণে আমি সবকিছু ধ্বংস করে দেব। এই কথোপকথন চলতে চলতে হঠাৎ রামানন্দ বোস গণ্ডি থেকে বেরিয়ে এলো। মনে হলো উঠোনে পড়ে থাকা তুলসীর মালাটা তোলার জন্য। ওনার এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেল। এ কি করলেন রামানন্দ বোস? কিন্তু তুলসীর মালার কাছে পৌঁছানোর আগেই হিংস্র প্রেতের নজর পড়ল রামানন্দ বোসের উপর। হাওয়ার গতিতে এসে রামানন্দ বোসের গলা টিপে হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেল। ওদিকে মতি ওঝা অবাক চোখে নিবারণ ওঝার দিকে তাকিয়ে আছে। এটা তো ওদের পরিকল্পনার মধ্যে ছিল না। ওকে ছেড়ে দে, ওকে মারিস না। না না, ওনাকে কিছু করো না। আমি এই তো এসেছি। আসো আসো, আমার দেহে প্রবেশ করো। পটাই গণ্ডির ভেতর থেকে বেরিয়ে নিবারণ ওঝার পাশে এসে দাঁড়ালো। নিবারণ ওঝার স্থির দৃষ্টিতে পটাইয়ের দিকে একবার তাকালো। নিবারণ ওঝা জানে ওনাকে এখন কি করতে হবে। পটাইকে দেখে রামানন্দকে নিচে ফেলে দিয়ে প্রেত একটা হুঙ্কার দিয়ে তীব্র গতিতে পটাইয়ের দিকে ধেয়ে আসলো। কিন্তু এই তাড়াহুড়োতে প্রেত লক্ষ্য করল না পটাইয়ের একটা হাত পেছনে করে রেখেছে, আর সেই হাতেই আছে প্রেতকে নিরস্ত্র করার উপায়। প্রেত কালো ধোঁয়ায় কুণ্ডলীর রূপ ধারণ করে তীব্র গতিতে পটাইয়ের কাছে পৌঁছায়। পটাই পেছন থেকে ডান হাতটা সামনে তুলে ধরল। সূর্যাস্তের মৃদু আলোতে পটাইয়ের হাতে ধরে থাকা কাঁচের বোতলটা চকচক করে উঠল। ধোঁয়ার কুণ্ডলীরূপী প্রেত তখন কিছু একটা আঁচ করতে পেরে পিছিয়ে যাওয়ার উপক্রম করল। কিন্তু নিবারণ ওঝা প্রেতকে সেই সুযোগ দিল না। কাল ভৈরব কলস থেকে মন্ত্রপুত কাল বিনাশক জল প্রেতের গায়ে ছিটিয়ে দিল। জল ছিটিয়ে দিতেই একটা বৈদ্যুতিক বলয়ের সৃষ্টি হলো ধোঁয়ার কুণ্ডলীর চারিদিকে। ধীরে ধীরে সেই বলয় চারদিক থেকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলতে লাগলো ধোঁয়ার কুণ্ডলীরূপী সেই প্রেতকে। সেই বৈদ্যুতিক বলয় থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো প্রেত, কিন্তু কিছুতেই সেই বলয় থেকে মুক্ত হতে পারল না। ধীরে ধীরে সেই বলয় ছোট থেকে আরো ছোট হতে লাগলো। এই বোতলে বন্দি হয়েই থাকবি তুই। এই বোতল আমি অভিমন্ত্রিত করে নদীর জলে ফেলে দেব। সারা জীবনের মতো নদীর গভীরে তুই হারিয়ে যাবি। এটাই হবে তোর পাপের শাস্তি। তারপরেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। সেই প্রেত মূর্তির একটা ভয়ঙ্কর চিৎকার করে ক্ষুদ্র একটা ধোঁয়ার কুণ্ডলীর মতো বোতলের মধ্যে প্রবেশ করল। নিবারণ ওঝা বোতলের মুখ বন্ধ করে পটাইয়ের হাত থেকে বোতলটা নিয়ে নিল। নিবারণ ওঝা এগিয়ে এল। সূর্যাস্ত হওয়ায় চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের মধ্যে ওদের বাড়ির চৌহদ্দির বাইরে দাঁড়িয়ে রইল নিবারণ ওঝা। ওনাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। রামানন্দ বোস তখনও মাটির উপর বসে হাঁপাচ্ছে। সকলে মিলে ওনাকে ধরাধরি করে তুলল। আপনি এটা কি করলেন রামানন্দ বাবু? আপনি জানেন আজ আপনার মৃত্যুও হতে পারত। আমি তো আপনাকে বললাম আমাদের পরিকল্পনার কথা। পটাই মাস্টার বোতলটা নিয়ে গণ্ডি থেকে বেরোবে, তারপর প্রেত ওনার দিকে এলে তখন তাকে গুরুদেব বন্দি করবেন। আপনি কিন্তু এই পাগলামোটা না করলেও পারতেন। আজ কিন্তু হিতে বিপরীত হতে পারত আপনার এই বোকামোর জন্য।
রামানন্দ বোস চুপ করে রইল। পটাই মাস্টার রামানন্দ বোসের দিকে এগিয়ে গেল। কেন করলেন আপনি এরকম কাজ? এতে তো আজ সব পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারতো। একটু মুচকি হেসে রামানন্দ বোস বলল, তোমায় একা বিপদে কি করে ফেলি বলো তো? এটাই তো আমার নিয়তিতে ছিল, কিন্তু আপনি যেটা করলেন সেটা তো আত্মহত্যার সমান। এইটার তো কোনো দরকার ছিল না। দরকার ছিল। উনি যা করেছেন তা পটাই মাস্টারকে বাঁচাতেই করেছেন। পটাই মাস্টারকে বাঁচাতে? আমাদের পরিকল্পনা ছিল পটাইয়ের হাতে বোতল বন্দি করব প্রেতকে। এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ ছিল, কিন্তু রামানন্দ বাবু নিজের বিচক্ষণতার পরিচয় দেন। উনি বুঝে যান এটা অত সহজ না, তাই নিজের প্রাণের মায়া ত্যাগ করে প্রেতকে বিভ্রান্ত করার জন্য গণ্ডি থেকে বেরিয়ে আসেন। পটাই মাস্টার ছুটে গিয়ে রামানন্দ বাবুর পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আর কি করছো পটাই মাস্টার? আপনি আমার জন্য নিজের প্রাণের মায়া ত্যাগ করে ওই প্রেতের সামনে ছুটে গেলেন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। এই বোসবাড়ির আড্ডা কি শুধু গল্পেরই আসর পটাই মাস্টার? আমাদের কি একে অপরের প্রতি কোনো দায়িত্ব বা ভালোবাসা নেই? তুমি আমাদের সকলকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করতে যাচ্ছিলে, আর আমরা স্বার্থপরের মতো সেটা চুপ করে দেখতাম। ভালোবাসার থেকে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নেই। মানুষের মনের নিঃস্বার্থ ভাব শুভ শক্তির আগমন ঘটায়। অপশক্তি যতই বড় হোক না কেন, সেই শুভ শক্তির সামনে তার পরাজয় নিশ্চিত। বাবা, আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন। না বাবা, আমাকে এবার রওনা দিতে হবে। তুমি যেমন আজ নিঃস্বার্থভাবে পটাই মাস্টারকে বাঁচালে, ঠিক তোমার মতনই একজন আমাকেও নিঃস্বার্থভাবে নিজের প্রাণের মায়া না করে আমার প্রাণ বাঁচিয়েছিল। আজ তার বিপদের দিন আসন্ন, আমাকে তাকে বাঁচাতে যেতে হবে। আর মতি, তুই একটা দিন এখানে থেকে যা। গ্রামের বাতাস এখনো কেমন যেন ভারী ভারী লাগছে, কিন্তু এটা হওয়ার কারণ কি ঠিক ঠিক বুঝে উঠতে পারছি না। প্রেতের অশুভ শক্তির প্রভাবে এই গ্রাম অপবিত্র হয়েছে। এই গ্রামকে ভালো করে শুদ্ধ করতে হবে। আসার সময় দেখেছি আপনাদের গ্রামে প্রবেশের দুটো পথ, ওর মধ্যে বায়ব্যকোণের পথটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন আগামী 7 দিনের জন্য। এই 7 দিন ওই পথে কেউ যেন গ্রামের বাইরে বা ভেতরে প্রবেশ না করে, তার খেয়াল রাখবেন। কেন বাবা, ও পথে প্রবেশ বা বাইরে বেরোলে কি হবে? যখন কোনো গ্রামে কোনো অশুভ শক্তির প্রকোপে মানুষের অপমৃত্যু ঘটে, তখন সেসব অপবিত্র মৃতদেহতে প্রবেশ করার জন্য অনেক রকম প্রেত ঘোরাফেরা করে। ঈশানকোণ শুভ, তাই আপনাদের গ্রামের ঈশানকোণের পথ দিয়ে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, সেটা আমি নিশ্চিত। কিন্তু বায়ব্যকোণের পথে তারা ওত পেতে আছে। 7 দিনের মধ্যে গ্রাম শুদ্ধ হয়ে গেলে তারা ফিরে যাবে। কিন্তু এই 7 দিনের মধ্যে ওই পথে যদি কেউ গ্রামে প্রবেশ করে, তাহলে কি? তাহলে আবার তোমাদের গ্রামে কোনো অপশক্তি প্রবেশ ঘটাতে পারে। এমনিতেই গ্রাম এখনো অপবিত্র, এখন যদি কোনো অপশক্তি প্রবেশ করে, সে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে। তাই সাবধান, ওই পথ বন্ধ করার ব্যবস্থা করো। আর গ্রামের সকলকে জানিয়ে দাও কেউ যেন ওই পথ ব্যবহার না করে। আমি আজই ব্যবস্থা করছি, তবে এখন আমি আসি। ওরা 4 জনেই বেরিয়ে গেল। এগিয়ে এসে নিবারণ ওঝার পায়ে হাত দিয়ে প্রণাম করল। নিবারণও হাত তুলে ওদের আশীর্বাদ করে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন। অন্ধকারের মধ্যে যতক্ষণ দেখা যায় ততক্ষণ ওরা পথ চেয়ে রইল। সকলে বাড়ির ভেতরে চলো। বংশী আর মাধাইকে খবর পাঠাতে হবে। এখনই ওই পথ বন্ধ করানো দরকার। ভোলা, এই ভোলা, ভোলা। বলেন কর্তা। তাড়াতাড়ি বংশী আর মাধাইকে ডেকে নিয়ে বলবি খুব দরকারি, এক্ষুনি যেন চলে আসে। আহা, আপনি ভুলে গেলেন কর্তা, আজ তো মাদাইয়ের বিয়ে ছিল। ওরা সকলে তো পাশের গায়ে আছে। বউ নিয়ে তো মনে হয় আজই ফেরার কথা।
বউ নিয়ে আজই ফিরবে। গরুর গাড়ির আওয়াজ ভেসে আসছে দূর থেকে। এই কোথায় সন্ধ্যা সন্ধ্যা ফিরবো ভাবলাম, এই সেই রাতেই হয়ে গেল। এই তো প্রায় এসেই গেছি গ্রামের কাছে। হ্যাঁ ভাইয়া, জলদি করো একটু, গ্রামের অবস্থা ভালো নয়, সবই তো জানো। তোমরাই তো বেরোতে দেরি করলে, নইলে এত রাত হতো নাকি? বলি কি, এই সরু রাস্তাটা নিলাম, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চলো চলো। হুই হুই হুস হুস হুস, হুই হুই হট হট, চল চল চল, হুস হুস। কি হলো গো ভাইয়া, এই গরুগুলো অমন করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, এই পথে ঢুকতেই চাইছে না গরুগুলো। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি দেখছি। হুই হুই হুস হুস, চল চল চল, হট হট, চল চল চল, হুস। থামো, এইটুকু পথ আমরা হেঁটেই চলে যাব। গিন্নি, আমরা প্রায় চলেই এসেছি গ্রামে, আর কয়েক পা গেলেই বাড়ি এসে যাবে। তোমার এইটুকু পথ হাঁটতে কোনো অসুবিধা হবে না তো? মাদাইয়ের বউ এক মাথা ঘোমটার মধ্যে থেকে মাথা নাড়িয়ে না জানিয়ে সম্মতি করল। সেও গ্রামের মেয়ে, এটুকু পথ হাঁটতে তার কোনো অসুবিধা হবে না। মাদাই বউকে নিয়ে গ্রামে প্রবেশ করলো। ওই যে দেখুন, ধীর পায়ে দুজন কি সুন্দর হেঁটে হেঁটে চলেছে গ্রামের দিকে। কিন্তু মাদাইয়ের বউয়ের পা গুলো কেমন পেছন দিকে ঘোরানো মনে হলো না। না না, হয়তো সেটা আমারই চোখের ভুল। অন্ধকারে কি দেখতে কি দেখেছি। শুনছিলেন বোসবাড়ির আড্ডা সিরিজের চতুর্থ পর্ব, চোরাচুরনির কবলে। রচনা চিঞ্জিত বিশ্বাস ও সুকান্ত দাস। গল্পের সূত্রধার আমি অনিরুদ্ধ। সমগ্র পরিচালনায় অনিরুদ্ধ ও চিঞ্জিত। প্রচ্ছদে সৌম্যদীপ গুঁই। আবহ ও কণ্ঠে স্টুডিও রেক্স 60 প্রাইভেট লিমিটেড। কমেন্টে অবশ্যই জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন, আরও ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনার পরিচিত মহলে। কমেন্টে জানাতে ভুলবেন না বোসবাড়ির আড্ডা সিরিজের গল্পগুলি আপনাদের কেমন লাগছে, কারণ আপনাদের মতামতের ওপরে ভিত্তি করেই আমরা এই সিরিজের আরও অনেক গল্প আনতে চলেছি। যদি আপনি আমাদের গল্প শুনতে পছন্দ করেন কিন্তু এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে করে ফেলুন ঝটপট। আচ্ছা, তবে এবার আসি, ফিয়ার ফেদার আবার ফিরবে নতুন কোনো রহস্য, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি।